তো আসসালামু আলাইকুম। এটা শ্যাম বলছি। তো আজকে আমরা আমাদের লেকচার 7 শুরু করব। গত ক্লাসে তোমরা ইনহেরিটেন্সের বেসিক একটা লেকচার দেখেছিলে, লেকচার নাম্বার 6 এ। আজকে আমরা ইনহেরিটেন্সের আরো অনেক ক্লাসিফিকেশন এবং ইনহেরিটেন্স রিলেটেড অনেক মজার মজার টপিক যেটা জাভাতে এক্সিস্ট করে সেটা দেখা শুরু করব ইনশাআল্লাহ। তো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবাইকে। অ্যাডভান্সড। আচ্ছা, তো শুরু করি আজকের লেকচার। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শুরু করছি। হ্যাপি হ্যাপি ঈদ মানে হ্যাপি। ওকে, তাহলে লেকচারটা শুরু করি। আজকে আমাদের প্রথম টপিক সেটা হলো গিয়ে টাইপস অফ ইনহেরিটেন্স ইন জাভা। সো বেসিক্যালি তোমরা লেকচার 6 গত ক্লাসে যেটা দেখে আসছো, সেটা একটা সিঙ্গেল হেরিটেন্সেরই এক্সাম্পল তোমরা দেখে আসছো, যেখানে আমাদের কি ছিল বেসিক্যালি। বেসিক্যালি একটা সুপার ক্লাস ছিল এবং এই সুপার ক্লাসটাকে ইনহেরিট করে একটা সাব ক্লাস। ব্যাপারটা এমনই ছিল যে একটা সুপার ক্লাস, হ্যাঁ, যেটা আমি এ ধরলাম, সেটা এক- সেইটাকে ইনহেরিট করতেছে আমার ক্লাস বি। ইনহেরিট করার কারণে আমার এর যে অ্যাট্রিবিউট এবং মেথড গুলো আছে সেগুলো এর চাইল্ড মানে সাব ক্লাস বি ক্লাস এটা ইনহেরিট করছে, মানে তাদের এর কাছে এটা ভিজিবল আর কি। সাব ক্লাসের কাছে সুপার ক্লাসের অ্যাট্রিবিউট এবং মেথড গুলো ভিজিবল। ঠিক আছে, এটা সিঙ্গেল ইনহেরিটেন্স, এটা তোমরা লাস্ট লেকচারে দেখে আসছো। ঠিক আছে, তো আমরা আজকের টপিক যেখান থেকে শুরু করব সেটা হলো কি এই টপিকটা, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সো সিঙ্গেল লেভেল সিঙ্গেল ইনহেরিটেন্সে কি হচ্ছিল যে একটা সুপার ক্লাসকে একটা সাব ক্লাস ইনহেরিট করবে এবং তার অ্যাট্রিবিউট এবং মেথড গুলোকে অ্যাক্সেস করবে। মাল্টি লেভেল ইনহেরিটেন্সে জিনিসটা বেশ মজার, যে এখানে আমার একটা সুপার ক্লাস আছে। প্রথমে আমি এ ক্লাসটাকে ক্রিয়েট করলাম, এটা আমার বেস ক্লাস। তারপরে বি একটা ক্লাস আসলো, সে এটাকে ইনহেরিট করলো। তাহলে এখন বি ক্লাস আর বেস ক্লাস যেটা সুপার ক্লাস এ ক্লাসের অ্যাট্রিবিউট গুলোকে সে অ্যাক্সেস করতে পারবে। এখন আমি ইন্টারেস্টিংলি থার্ড আরেকটা ক্লাসকে নিয়ে আসলাম যেটা আবার বি ক্লাসকে ইনহেরিট করে। তাহলে এখানে বি হয়ে গেল আমার কি ইন্টারমিডিয়েট ক্লাস, এবং সি হলো গিয়ে আমার এই হায়ারার্কি সবার নিচের ডিরেক্ট ক্লাসটা। এটা হলো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তাহলে বি অ্যাক্সেস করতে পারবে, বি বি তো নিজের যে মেথড এবং অ্যাট্রিবিউট গুলোর সাথে সাথে অ্যাক্সেস করতে পারবে এ এর অ্যাট্রিবিউট এবং মেথড গুলা। তাহলে সি কোনগুলোকে অ্যাক্সেস করতে পারবে? তার প্যারেন্ট তো বি অবভিয়াসলি, মানে সে তো বি তার সুপার ক্লাসের সবগুলো অ্যাট্রিবিউট এবং মেথডকে অ্যাক্সেস করতে পারবেই। অ্যাট দ্য সেম টাইম সে তার এইটা এ ক্লাসের অ্যাট্রিবিউট গুলোকেও সে অ্যাক্সেস করতে পারবে, অ্যাট্রিবিউট এবং মেথড গুলা। আচ্ছা, আমরা কোড করে দেখবো এটা কিভাবে হচ্ছে। তাহলে বেসিক জিনিসটা কি, যে মাল্টি লেভেল ইনহেরিটেন্সে আমার এই যে লেভেলে একদম নিচের লেভেলের যে ক্লাসটা থাকবে, সে দেখা যাচ্ছে তার উপরের এবং তার উপরের ক্লাস সবারই অ্যাট্রিবিউট গুলো অ্যাক্সেস করতে পারবে। মাঝে যে ইন্টারমিডিয়েট ক্লাস, সে তার শুধুমাত্র প্যারেন্ট ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারবে। তাকে যে ডিরেক্ট করছে সেই ক্লাসের কোন অ্যাট্রিবিউট বা মেথড সম্বন্ধে বি কিছুই জানে না। ঠিক আছে, তো এটা আমরা একটু কোডে দেখি। ঠিক আছে, কোড শুরু করি। আমরা সোজা ভিএস কোডে চলে যাই। তাহলে প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করি, যে ক্লাস এ। এর ভেতরে একটা ফাংশন লিখি জাস্ট প্রিন্ট করার জন্য, ভয়েড প্রিন্ট এ। ওকে, তাহলে এখান থেকে কি কিছু একটা প্রিন্ট করি জাস্ট, যে হ্যালো ফ্রম এ। ওকে, এইবার আমার এই ম্যাপ অনুযায়ী আমি এবার বি ক্লাস যেটা ইন্টারমিডিয়েট ক্লাস সেটাকে ক্রিয়েট করব এক্সটেন্ডিং ক্লাস এ, মানে ক্লাস বি এক্সটেন্স এ। এবার আমি কি করবো, এবার বি ক্লাসের জন্য ভয়েড প্রিন্ট বি ক্রিয়েট করি। তাহলে এখান থেকে কিছু একটা প্রিন্ট করে দিই, লাইক হ্যালো ফ্রম বি।
এখন আমরা হায়ারার্কি অনুযায়ী এভাবে সি ক্লাস একটা তৈরি করব, যে সি ক্লাসটা ইনহেরিট করবে বি কে। ক্লাস সি এক্সটেন্স বি থেকে, তারপরে এর একটা ফাংশন লিখি বা মেথড। বেসিক্যালি জাভাতে আমরা ফাংশনকে মেথডই বলে থাকি জেনারেল। এখান থেকে এও কিছু একটা প্রিন্ট করে দিক, হ্যালো ফ্রম সি। ওকে ওকে, তাহলে কি হলো, প্রথমে এই ক্লাসকে আমি ডিফাইন করলাম, এর ভিতরে এই ক্লাসের একটা ফাংশন দিলাম প্রিন্ট ফাংশন, ক্লাস বি করলাম, সেটাকে এক্সটেন্ড করলাম এ তে, এবং ক্লাস সি যেটা ক্রিয়েট করছি সে এক্সটেন্ড করছে ক্লাস বি কে। ওকে, তাহলে এবার কি হবে, এবার আমি আমার মেইন মেথড লিখবো। সো মেইন মেথড পাবলিক ক্লাস, মেইন ক্লাসটা ক্রিয়েট করে নিলাম। এই যে ক্লাসের নামে কিন্তু আমার ফাইলটা ক্রিয়েট হয়, ঠিক আছে। আমার ফাইল মানে পাবলিক ক্লাস, একটা মাত্র ফাইলে একটাই মাত্র পাবলিক ক্লাস থাকতে পারে, এবং ফাইলের নামটা ওই পাবলিক ক্লাসের নামেই হতে হবে অবশ্যই। এটা তোমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছো, লেকচারগুলোতে এগুলো নিয়ে অনেক ডিটেলস আলোচনা হয়েছে, এগুলোতে আমরা যাবো না। তো এখন আমি পিএসভিএম মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটাতে গেলাম। এটা কি করবো, প্রথমে আমি লেটস সাপোজ এ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ইউ এ, এটা দিয়ে। ওকে, তাহলে কি করতে পারি, এ দেখো কি কি একজন কোনটা কোনটা অ্যাক্সেস করতে পারবে, প্রিন্ট এ কে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, আর কোনো অপশন নাই, মানে আমি যে প্রিন্ট এ প্রিন্ট বি প্রিন্ট সি, মানে অবভিয়াসলি সুপার ক্লাস তার সাব ক্লাসের অ্যাট্রিবিউট বা মেথড সম্বন্ধে কিছুই জানে না, সে শুধু তার নিজেকে জানে। তাহলে এটা করলাম। এবার আমি বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, বি ইকুয়াল টু নিউ বি। এখন বি দেখা যাচ্ছে, দেখো বি সে প্রিন্ট বি তো করতে পারতেছি, সাথে প্রিন্ট এও করতে পারতেছে। তার মানে কি, সে তার সুপার ক্লাস যে আছে প্যারেন্ট ক্লাসের মেথডটাকে সে অ্যাক্সেস করতে পারলো। এইবার আমি সি ক্রিয়েট করব, সি ইকুয়াল টু নিউ সি। ওকে, তাহলে সি ক্রিয়েট করে ফেললাম। এবার সি দেখা যাক কি কি অ্যাক্সেস করতে পারে। দেখো সি এর কাছে আমার কাছে অ্যাক্সেস করার জন্য তিনটা মেথডই আছে, এই ক্লাসের মেথডটাও আছে, তারপরে সি হলো বিটাও আছে, আর সি তো নিজেরই একটা মেথড আছে, সেটা হলো সি। তার মানে আমার হায়ারার্কি সবার নিচে যে আছে মাল্টি লেভেল ইনহেরিটেন্সের জন্য, সে সবার মেথড গুলোকে অ্যাক্সেস করতে পারে। বি খালি তার প্যারেন্টারটাই পারে, চাইল্ড সম্বন্ধে কোনো আর ধারণা নাই। আর একদম বেস ক্লাস যেটা আমার ছিল এই এ ক্লাস, এ শুধু তার নিজের অ্যাট্রিবিউটটা জানে, বাকিদের অ্যাট্রিবিউট সম্বন্ধে, অ্যাট্রিবিউট বা মেথড সম্বন্ধে তার কোনো ধারণা নেই। চলো আমরা এই কোডটা এখন রান করে দেখি। তো আমি এখন কোড ফোল্ডারে আছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথমে কম্পাইল করি জাভা সি মেইন ডট জাভা, কম্পাইল করা শেষ, এবার রান করি। দেখো প্রথম এই ফাংশনটার জন্য হ্যালো ফ্রম এ প্রিন্ট হয়েছে, তারপরে যে বি ডট প্রিন্ট বির জন্য হ্যালো ফ্রম বি, হ্যালো ফ্রম এ, তারপরে সি আমার এই তিনটাই প্রিন্ট করতে পারছে, হ্যালো ফ্রম এ, হ্যালো ফ্রম বি, হ্যালো ফ্রম সি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা, এটা হলো কি আমাদের যে টপিকটা গেল সেটা হলো কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ওকে, এখন আমরা পরের টপিকটাই মুভ করব, এটা হলো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, দেখি তো কেউ জয়েন রিকোয়েস্ট দিয়েছে কিনা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা পরের যে টপিকটা শুরু করব সেটা হলো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তো এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। যেটা লাস্ট টপিক যেটা দেখে আসলাম সেটা হলো যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স ছিল, যে আমার ইন্টারমিডিয়েট একটা ক্লাস ছিল, সে ইনহেরিট করতেছে একে, আবার বি এসে ইনহেরিট করতেছে একে। এখানে যে মজার জিনিসটা সেটা হলো কি আমার বেস ক্লাস একটাই থাকতেছে, এবার এই ক্লাসটাকে সবাই এসে ইনহেরিট করতেছে, বি এসে ইনহেরিট করে, সি এসে ইনহেরিট করে, ডি এসে ইনহেরিট করে। তার মানে কি, বি এর অ্যাট্রিবিউট এবং মেথড গুলোকে অ্যাক্সেস করতে পারবে,
সিও এর মেথড এবং অ্যাট্রিবিউট গুলোকে অ্যাক্সেস করতে পারবে, ডিও সেম এ এর মেথড এবং অ্যাট্রিবিউট গুলোকে অ্যাক্সেস করতে পারবে। বাট এদের মাঝখানে এ বি সম্বন্ধে কিছুই জানে না, আবার সি ডি সম্বন্ধে কিছুই জানে না। ডি আর সি এবং সি এর মধ্যে কোনো কানেকশন নাই, এটা জানে না এদের মধ্যে কি আছে। বাট প্রত্যেকে আমার যে ডিরাইভ তিনটা ক্লাস আছে, এরা তিনটা কি জানে যে এ এর মধ্যে কি আছে। ঠিক আছে, বেস ক্লাস একটাই এবং তাকে ইনহেরিট করতেছে আমি মাল্টিপল এই ক্লাস দিয়ে, এটা আমার হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তো চলো আমরা কোড করে দেখি এখানে। কেউ বোধহয় জয়েন রিকোয়েস্ট দিয়েছে। ওকে, হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের কোডটা ইমপ্লিমেন্ট করে আসি। চলো। সো বেস ক্লাস যেটা ছিল সেটা সেভাবে থাক। এখন ক্লাস বি যেটা ছিল সেই ক্লাস বি এ কে এক্সটেন্ড করছে। ওকে, এবার সি আমার ক্লাস এ কে আবার এক্সটেন্ড করবে। সো ক্লাস সি এক্সটেন্ড করবে এ কে। ওকে, তারপরে আমি চাইলে আরেকটা ক্লাস অ্যাড করি, ক্লাস বি এক্সটেন্স সবাই ক্লাস এ কে এক্সটেন্ড করতেছে। ভয়েড প্রিন্ট জি লিখে এটা এই মেথডটার নাম দিলাম, এটা পয়েন্ট দিয়ে। এবার হলো কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে হ্যালো ফ্রম জি দিলাম। ওকে, তাহলে এখন আমরা এগুলো কিভাবে অ্যাক্সেস করব? যে এ তো এর মতোই আছে, এ যদি আমি কোনো একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে সে শুধুমাত্র তার নিজের যে মেথড প্রিন্টে সেটাকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এখন আমি একটা বির জন্য ইনস্ট্যান্স ক্রিয়েট করি এটা, তাহলে দেখা যাক বি কি কি অ্যাক্সেস করতে পারে। বি ডট প্রিন্ট, দেখো সে নিজের মেথডটা তো অ্যাক্সেস করবেই, সাথে হলো গিয়ে তার বেস ক্লাস যেটা ছিল এ সেটাকে অ্যাক্সেস করতে পারতেছে। সেম গোজ ফর সি। সি কে যদি আমি নতুন করে ক্রিয়েট করি একটা সি ইনস্ট্যান্স, তারপরে সি ডট প্রিন্ট, দেখো ওর কাছে অপশন আছে এ প্রিন্ট করার এবং তার নিজের যে মেথডটা আছে সেটা প্রিন্ট করার। ওকে, তো এখন আমি আবার কোডটাকে কম্পাইল দিই, তারপরে রান করি। ওকে, দেখা যাচ্ছে হ্যালো ফ্রম বি, হ্যালো ফ্রম এ, ফ্রম সি, ফ্রম এ। এখানে আমার আগের যে সিনারিওটা ছিল এখানে, যে এখানে যেটা ছিল যে আমার ইন্টারমিডিয়েট ক্লাসের ডেটা কিন্তু আমার এই শেষের আলটিমেটলি যে ডিরাইভ ক্লাস সে জানতে পারতো যে এখানে কি আছে, বি তে কি আছে, এ তে কি আছে। ঠিক আছে, বাট এখন আমি যে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা দেখতেছি এখানে বি সি সম্বন্ধে কিছু জানবে না এবং সি ও বি এর সম্বন্ধে কিছু জানবে না, এন্ড ভাইস ভার্সা। সি ডি সম্বন্ধে কিছু জানবে না, ডি সি সম্বন্ধে কিছু জানবে না। আমি অ্যাক্সেস করে দেখার ট্রাই করি যে আমি দেখো সাপোজ আমি জানতে চাই যে সি ডি সম্বন্ধে কিছু জানে কিনা। তার মানে বির ফাংশন ছিল প্রিন্ট বি, দেখো এখানে প্রিন্ট বি নাই। আমি যদি এটা লিখি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে এটা ইরর দিবে, ইরর দ্য মেথড প্রিন্ট বি ইজ আনডিফাইন্ড ফর টাইপ সি। ও প্রিন্ট বি ক্লাসের অ্যাট্রিবিউট এবং মেথড গুলো সম্বন্ধে কিছুই জানে না। ওকে, ঠিক আছে, তাহলে এই এক্সাম্পলটা আমরা এখানে দেখে শেষ করলাম। এর পরের টপিক যেটা সেটা হলো কি মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্সটা যদিও আজকে আমরা আজকের লেকচারে কভার করব না, কারণ জাভাতে একটা মজার জিনিস সেটা হলো গিয়ে আমরা এতক্ষণ ধরে দেখছি যে এই একটা ক্লাসকে সিঙ্গেল একটা ক্লাস ইনহেরিট করতে পারে, কোনো সমস্যা নেই। একটা ক্লাসকে মাল্টিপল ক্লাস ইনহেরিট করতে পারে, কোনো সমস্যা নেই। বা এরকম চেইন আকারে যেটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স দেখে আসলাম, এটাও পসিবল, অলওয়েজ পসিবল ফর জাভা ক্লাস। জাভা ক্লাস মানে জাভাতে আমরা যে ক্লাসগুলো ডিফাইন করতেছি তারা এই ইনহেরিটেন্সের রুলগুলো মেনে চলতেছে। ঠিক আছে, কিন্তু যখন মাল্টিপল ইনহেরিটেন্সের কথা আসতেছে, যখন আমি যে কথাটা উল্লেখ করছি এখানে দেখো, জাভা ক্লাসেস সাপোর্ট মাল্টি লেভেল ইনহেরিটেন্স বাট নো মাল্টিপল ইনহেরিটেন্স। ক্লাস মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। সো কারা সাপোর্ট করে? তাহলে আমার তো এই ফিচারটা দরকার মাল্টিপল ইনহেরিটেন্সের। তো এটা সাপোর্ট করে হলো কি আমার ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাকশন ক্লাস, সেটা আমরা অ্যাবস্ট্রাকশন যে লেকচার আছে সেখানে কভার করব। অ্যাবস্ট্রাকশন ওপি যে চারটা কোর ফিচারের মধ্যে একটা তো ইনহেরিটেন্স আমরা করতেছি, এরপর আরেকটা কোর ফিচার আছে সেটা হলো অ্যাবস্ট্রাকশন।
এটা অনেক মজার জিনিস। সেখানে আমরা এই ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস এই দুইটা টপিক নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব। ওইখানে আমরা দেখবো যে মাল্টিপল ইনহেরিটেন্সের ব্যাপার স্যাপার আমরা দেখবো আর কি বেসিক্যালি। ক্লাসের ক্ষেত্রে ক্লাস ডাজেন্ট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স। আমরা যদি কোডে দেখি তাহলে কোডে দেখো ইরো দিবে। ধরো মাল্টিপল ইনহেরিটেন্স বলতে এখানে মানে আমার ফিগারটা কেমন ছিল, যে এই একটা ক্লাস সে এটাকেও এক্সটেন্ড করবে আবার এইটাকেও এক্সটেন্ড করবে, যেটা পসিবল না। যেমন দেখো মানে ধরো সি ক্লাস এ ক্লাসকে এক্সটেন্ড করছে, আমি চাচ্ছি এই আমার বি ক্লাসকেও এক্সটেন্ড করুক, ঠিক আছে, এক্সটেন্ডস বি। দেখো এখানে সুন্দর করে এরর দিচ্ছে যে সিনট্যাক্স এরর অন টোকেন এক্সটেন্ডস পারমিটস এক্সপেক্টেড, ঠিক আছে। সো এটাকে মাল্টিপল ক্লাসকে ইনহেরিট করতে পারবে না। এর জন্য আমাদের ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, যেটা আমরা ইনশাআল্লাহ সামনে লেকচারে কভার করব। ওকে, সো তাহলে আমরা এখন তাহলে টাইপস অফ ইনহেরিটেন্স ইনশাআল্লাহ শেষ। আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স দেখলাম, মাল্টিপল ইনহেরিটেন্স দেখলাম, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স দেখলাম এবং মাল্টিপল ইনহেরিটেন্স সামনে বিস্তারিত দেখবে। এখানে জাস্ট বেসিক কনসেপ্টটা জানলাম। ওকে, এইবার আমরা একটা সুন্দর একটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করবো, সেটা হলো ফাইনাল। ফাইনাল কিওয়ার্ডটা জাভাতে ফাইনাল কিওয়ার্ডটা কিভাবে ইউজ করা হয়, বেসিক্যালি দুইটা কাজ ইউজ করা হয়। প্রথম যেটা সেটা হলো গিয়ে আমি মেথডস ওভাররাইডিং, তোমরা এর আগে ক্লাসে দেখে আসছো যে কিভাবে প্যারেন্ট ক্লাসের বা সুপার ক্লাসের মেথডকে আমার তার সাব ক্লাস ওভাররাইড করতে পারে, ঠিক আছে। তো এটা ক্লাস লেকচার 6 ছিল অবভিয়াসলি তোমাদের। তো আমি চাই না যে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম এবং সেটাকে কেউ ইনহেরিট করলো, করার পরে ওই ক্লাসের মধ্যে কোনো একটা ধরো মেথড আছে, এরকম মেক সাউন্ড এখানে যে এক্সাম্পল দেওয়া আছে, এই মেক সাউন্ডটাকে আমি চাই না যে কেউ ইনহেরিট করুক, মানে ইনহেরিট করে ওভাররাইট করুক। আমি ধরো কষ্ট করে এটা কোড বেস বানাইলাম এত সুন্দর করে, সেটাকে সেই ক্লাসটাকে অন্য কেউ ইনহেরিট করে তাহলে তার মতো আবার চেঞ্জ করে নিল, ওভাররাইট করে। আমি দিতে চাই না এটা যে এটা পরবর্তীতে কেউ চেঞ্জ করুক। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আস্তে করে এই সামনে ফাইনাল কিওয়ার্ডটা বসাই দিতে হবে। তাহলে দেখা যাবে পরবর্তীতে কেউ এসে আর আমার মেথডটাকে অপারেট করতে পারবে না। আমরা একটু কোডে দেখি। ধরো এতগুলো ক্লাস আমার লাগবে না, এখানে ক্লাস আমি করে দিলাম, ক্লাস এটা থাকুক। এবার ক্লাস বি নিয়ে আসলাম, সে আমাকে এক্সটেন্ড করলো একে। তারপরে কি আমি এখন এই ফাংশনটা মানে প্রিন্ট এ কে ওভাররাইড করতে চাই, দেখো এখানে চলে আসছে ওভাররাইড এটা দিয়ে, যে হ্যাঁ আমি বি ক্লাসকে ওভাররাইড করা শুরু করছি। এখানে ওভাররাইড করে আমি নিজের মতো চেঞ্জ করতে পারি। কিছু একটা করলাম এখানে, হ্যালো ফ্রম বি। এখন আমি যদি এই জিনিসটাকে জাস্ট সামনে একটা ফাইনাল কিওয়ার্ড বসাই দিই, তখন কি হলো দেখো, এইখানে একটা ইরো দেখাইছে, এখানে অনেক কিছু লিখছে, ইট ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েট, দেন বহুত কিছু ইরো দেখাইছে। তার মানে কি, যে আমি যদি কোনো একটা মেথডকে যদি না চাই যে আমাদের কোনো সাব ক্লাস এটাকে ওভাররাইড করুক, সেক্ষেত্রে আমি ওই মেথডটার আগে ফাইনাল বসাই দিব, ঠিক আছে। এটাই এখানে এক্সাম্পলটাতেও সেটা দেখাইছি, যে এখানে আমি যে মেক সাউন্ড আমার মেথডটাকে ফাইনাল করে দিলাম, এটাকে এর যে সাব ক্লাস ডগ সেটা এই করতে পারবে না আর কি, ওভাররাইড করতে পারবে না। ওকে, এবার পরের টপিক যেটা ছিল, হ্যাঁ ইনহেরিটেন্স, এই ফাইনাল কিওয়ার্ডটা আবার আমি যদি চাই কোনো একটা প্রিভেন্ট ইনহেরিটেন্স করার জন্য, তার মানে কি যে আমি আমার যে প্যারেন্ট ক্লাসটা আছে সেটাকে ফাইনাল করে দিব। এখানে তো আমি দেখাচ্ছিলাম যে আমি মেথডকে ওভাররাইড করতে দিব না, আর এখানে ক্লাসের আগে আমি যখন ফাইনাল বসাচ্ছি তার মানে এটা যে আমার এই ক্লাসটাকে আর কেউ ইনহেরিট করতে পারবে না। এই যে আমার এখানে ভেহিকল ক্লাস ছিল, এটাকে এক্সটেন্ড করে মানে ইনহেরিট করে আমি যদি অন্য কোনো একটা ক্লাস বানাতে চাই, এটা পারমিট করবে না ইফ আমার এই ফাইনাল কিওয়ার্ড আমি সামনে অ্যাড করে দিই। এটা দেখি আমরা এখানে ধরো এখানে ফাইনাল কিওয়ার্ডটা তুলে দিলাম, তাহলে হ্যাঁ এটা ঠিকঠাক ছিল। এখন আমি কি করছি যে আমার এই ক্লাসটাকে আমি চাই না আর কেউ ইনহেরিট করুক, তাহলে এর আগে ফাইনাল কিওয়ার্ড বসাই দিব। তখন দেখো এইখানে ইরো চলে আসছে,
the type B cannot subclass the final class A, তার মানে আবার ওই ক্লাসটা ফাইনাল হয়ে গিয়েছে, ওই ক্লাসকে আর কেউ ইনহেরিট বা এক্সটেন্ড করতে পারবে না। তো এটাই ফাইনাল কিওয়ার্ডটা অনেক বেশি ইউজ হয় যদি আমি আমার ক্লাসকে অন্য কাউকে ইনহেরিট করতে দিলাম, কিন্তু আমি কোনো একটা পার্টিকুলার মেথডকে ইনহেরিট করতে মানে ওভাররাইড করতে দিব না। আর ক্লাসকে যদি এক্সটেন্ড করা থেকে প্রিভেন্ট করতে চাই, তাহলে ক্লাসের আগে ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করে দিব। ব্যাস, সিম্পল কনসেপ্ট। আচ্ছা, তারপরে যে কিওয়ার্ডটা আছে ইনহেরিটেন্স অনেক বেশি ইউজ করা হয়, সেটা হলো প্রোটেক্টেড কিওয়ার্ড, প্রোটেক্টেড মেম্বার্স। তোমরা অ্যাক্সেস মডিফায়ার সম্বন্ধে দেখে থাকছো জাভাতে, যে এই যে পাবলিক, প্রাইভেট, এগুলো দেখে আসছো, ঠিক আছে। এখন আরেকটা অ্যাক্সেস মডিফায়ার যেটা প্রোটেক্টেড, এটা বেসিক্যালি জাভার ইনহেরিটেন্স অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। সো প্রোটেক্টেড মেম্বার্স ইনহেরিটেন্স। তো প্রোটেক্টেড কখন আমরা ইউজ করব? প্রোটেক্টেড ফিল্ড তখন, প্রোটেক্টেড ফিল্ড গুলাকে কেবলমাত্র তার চাইল্ড, মানে এখানে যেটা বলা আছে যে ইন জাভা ইফ এ ক্লাস ইনক্লুডস প্রোটেক্টেড ফিল্ডস এন্ড মেথডস দেন দিস ফিল্ডস এন্ড মেথডস আর অ্যাক্সেসিবল ফ্রম দ্য সাবক্লাস অফ দ্য ক্লাস। মানে এই প্রোটেক্টেড মেথড গুলাকে, মেথড এবং অ্যাট্রিবিউট এটাকে মিলে আমি ফিল্ড বলতেছি, এইগুলোকে অ্যাক্সেস করতে পারবে কেবল তার চাইল্ড ক্লাসগুলাই, ঠিক আছে। এই জন্য প্রোটেক্টেড কিওয়ার্ডটা অনেক বেশি ইউজ করা হয়। যেমন ধরো এইখানে আমি একটা প্রোটেক্টেড নেম রাখলাম, ওকে। এখানে কি করলাম, প্রিন্ট করার সময় এটা প্রোটেক্টেড করে দিতে পারি মেথডটা। তারপরে এখানে আমি জাস্ট এর সাথে নেম এই অ্যাট্রিবিউটে প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আচ্ছা, এখানে ফাইনালটা উঠে আছে, এই কারণে এখন ইনহেরিট করা যাবে না, এইবার ইনহেরিট করা যাবে ক্লাসটাকে। ক্লাস বি এ কে ইনহেরিট করলো, এক্সটেন্ড করলো, করে এ এখন এই নেম আমার ফিল্ড গুলোকে অ্যাক্সেস করতে পারবে কিনা তো দেখিনি আমরা। ধরো এর একটা কনস্ট্রাক্টর আমি লিখি, সে দেখা যাচ্ছে যে আমার এই নেম যেটা অ্যাট্রিবিউট আছে সেটাকে সরাসরি সে অ্যাক্সেস করতে পারবে। এই যে নেম অপশন আমার কাছে চলে আসছে, নেম হিসাবে কি দিই, আমি একটা স্ট্রিং লিখে দিই, ওকে। সে নেমটাকে অ্যাক্সেস করতে পারলো এবং এট দ্য সেম টাইম সেই যে প্রিন্ট এ যে মেথডটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারবে। সো এই প্রোটেক্টেড, এটা যদি আমি ধরো প্রাইভেট করে দিতাম, তাহলে দেখো এ আর অ্যাক্সেস করতে পারতো না, ওর সাবক্লাস অ্যাক্সেস করতে পারতো না, এটা ভিজিবল না এই মেথডটার কাছে, সেটা আমার এখানে এরর দিচ্ছে। তো এটাকে যদি আমি প্রোটেক্টেড করে দিই, তাহলে এই ক্লাসকে মানে এই ক্লাসকে যারা যারা এক্সটেন্ড করবে সবাই এই প্রোটেক্টেড অ্যাট্রিবিউট গুলোকে অ্যাক্সেস করতে পারবে এবং চেঞ্জ করতে পারবে। এটা হলো প্রোটেক্টেড কিওয়ার্ডের কাজ, অনেক বেশি ইউজ হয় জাভা ইনহেরিটেন্সের ক্ষেত্রে। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, যে একটা অ্যানিমাল ক্লাসের মধ্যে প্রোটেক্টেড দুইটা মেম্বার আছে, একটা ডিসপ্লে মেথড আর একটা স্ট্রিং নেম। তারপরে ডগ এটাকে এক্সটেন্ড করে এই নেমটাকে অ্যাক্সেস করতে পারবে, চেঞ্জ করতে পারবে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখলাম। ওকে, তাহলে এখন আমরা পরের টপিকতে যাই, জাভার ইনস্ট্যান্স অফ অপারেটর। এটা অনেক অনেক বেশি ইউজ হয়। ইনস্ট্যান্স অফ অপারেটরটা কি করে? The instance of operator in Java class is used to check whether an object is an instance of a particular class or not. তার মানে কি, যে আমরা এই যে ক্লাসের অবজেক্ট তৈরি করি, ধরো আমার কাছে এ ক্লাস আছে, এ এটা এর একটা অবজেক্ট আমি ক্রিয়েট করছি ছোট হাতের এ নামে, ওকে। আবার একটা ক্লাস বি আছে, সেটা ছোট হাতের একটা বি আমি অবজেক্ট ক্রিয়েট করছি, ইনস্ট্যান্স ক্রিয়েট করছি। তাহলে আমি যদি এ ইনস্ট্যান্স অফ, এটা হলো সিনট্যাক্স, অবজেক্ট নেম, তারপরে ইনস্ট্যান্স অফ কিওয়ার্ডটা, তারপরে হলো গিয়ে ক্লাস নেম, এইটা এটা যদি আমি প্রিন্ট করাইতে চাই জাভাতে, তাহলে এটা ট্রু রিটার্ন করবে, মানে প্রিন্ট করে দিবে আমাকে। কেন ট্রু প্রিন্ট করবে? কারণ অবভিয়াসলি এ হলো এ ছোট, এ হলো এ এর একটা অবজেক্ট। বাট আমি যদি এইটা প্রিন্ট করাইতে যাই,
অফ বি, এটা তো ফলস, এটা তো ইনস্ট্যান্স বি এর ইনস্ট্যান্স হলো ছোট হাতের বি, এ তো অবভিয়াসলি না। সো এটা হলো কি ফলস। ঠিক আছে, সো আমাকে ট্রু রিটার্ন করবে অথবা ফলস রিটার্ন করবে এই ইনস্ট্যান্স অফ যে কিওয়ার্ডটা আছে বা অপারেটর আছে সেটা। ঠিক আছে, তো আমরা এটা কোডে দেখি। সো এখানে ক্লাস এ ক্রিয়েট করা আছে, আমি একটা ক্লাস বি লিখি। সে কি করছে, মানে প্রোটেক্টেড এইগুলো তুলে দিই, তাহলে আবার বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। ওকে, ক্লাস বি কি করবে, ক্লাস বি হলো গিয়ে উম, আচ্ছা এখানে একটা ইরর আছে, তুলে দিলাম। ওকে, সো এখান থেকে আমি একটা প্রিন্ট ফাংশন লিখি, প্রিন্ট বি। ওকে, তারপরে এখান থেকে so, okay, তো এখান থেকে হলো গিয়ে এটা আমি কি করব, এটা লিখে দিই হ্যালো বি। ওকে, আর আমি মেইন ফাংশনের মধ্যে আসি, এই মেথডের মধ্যে আসি। সো আমি একটা এ ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করি। ওকে, এবং বি ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, এটা। ওকে, কেউ কি জয়েন রিকোয়েস্ট দিয়েছো? আই হোপ সবাই আছে ক্লাসে। ওকে, ঠিক আছে তাহলে ওকে ওকে, তাহলে দুইটা ইনস্ট্যান্স আমি ক্রিয়েট করলাম, এ ক্লাসের একটা বি ক্লাসের একটা। এইবার আমি প্রিন্ট করে দেখতে চাই আমার ইনস্ট্যান্স অফ অপারেটরটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আমি এখানে দেখতে চাই যে এ কিওয়ার্ড হলো কি ইনস্ট্যান্স অফ এ, এটা। ঠিক আছে, আরেকটা জিনিস এটা আমি দেখতে পারি, সেটা ধরো বি ইনস্ট্যান্স অফ এ। একে আরেকটা ব্র্যাকেটের মধ্যে না রাখলে সম্ভবত এরর দিচ্ছে। ওকে, এটা আগে আমি কম্পাইল করে আসি। আচ্ছা হ্যাঁ, দেখো এটা ট্রু প্রিন্ট করছে। আমি এখানে যেটা প্রিন্ট করছি যে এ ইনস্ট্যান্স অফ এ, মানে ছোট হাতের এটা কি এ এর ইনস্ট্যান্স, মানে এর অবজেক্ট, আমার প্রিন্ট আসছে ট্রু। আমি এটা ক্লিয়ার করে তোমার টার্মিনালটা দেখতে পাচ্ছ কি না। আচ্ছা হ্যাঁ, এটা ট্রু আসছে। ওকে, আর আমি যে কাজটা করব, আমি যে দেখবো বিটা এর ইনস্ট্যান্স কিনা, এখানে একটা ইরো দিচ্ছে কম্পিউটেবল কন্ডিশনাল অপারেটর টাইপস এন্ড এ, ইরো দিচ্ছে। এটা যদি আমি ইনস্ট্যান্স অফ বি এটা দিই, এখানে ইরোরই দিচ্ছে আসলে, ফলস দেখানোর আগে আমাকে এখান থেকে বলে দিচ্ছে যে এটা ইরোরই হবে। ঠিক আছে, আর যদি আমি বি ইনস্ট্যান্স অফ এটা দেখি, তাহলে আমি কম্পাইল করি, তারপরে রান দিই, এটা ট্রু আসছে। ঠিক আছে, আর যদি আমি অন্য কোনো ইনস্ট্যান্সের জন্য চেক করতে যাই, তাহলে সেখানে আমার ইরোরই দিয়ে দিচ্ছে, ফলস আসার আগে আমাকে ইরো দিয়ে দিচ্ছে। এখনকার কম্পাইলার এবং এইগুলা আইডি গুলো অনেক বেশি বেশি ইন্টেলিজেন্ট, আগে থেকে বলে দেয় যে এটা তুমি ভুল লিখতেছো কিন্তু। ওকে, সো তাহলে ইনস্ট্যান্স অফ জিনিসটা আমরা বুঝলাম। এর পরের টপিক যেটা, সেটা হলো কি অবজেক্ট ক্লাস। সো অবজেক্ট ক্লাস হলো গিয়ে জাভাতে অনেক পাওয়ারফুল একটা ক্লাস। এটা কেন এত বেশি পাওয়ারফুল, এটা একটা স্পেশাল ক্লাস অবজেক্ট, যেটা জাভা থেকে ডিফাইন করা থাকে এই জন্য যে অল আদার ক্লাসেস আর সাব ক্লাসেস অফ অবজেক্ট, আমি এ বি সি চাই আমি অবজেক্ট মানে ক্লাস ক্রিয়েট করি না কেন জাভাতে, সবাই ইচ অ্যান্ড এভরি ক্লাস আমার এই অবজেক্ট ক্লাসটাকে ইনহেরিট করে বসে থাকে। এটা হলে ইন্টারনালি হয়। ঠিক আছে, যেমন ধরো আমি এই ক্লাসের মধ্যে উম, কিছু আমি এখানে লিখি নাই তো যে যে এটা এরকম কিছু লিখি নাই, যে এক্সটেন্স অবজেক্টস
এক্সটেন্স অবজেক্ট এরকম টাইপের কিছু আমি লিখি নাই, ঠিক আছে। স্টিল আমি অবজেক্ট ক্লাসের যে কোনো অ্যাট্রিবিউটকে আমি অ্যাক্সেস করতে পারি। অবজেক্ট ডট এরকম অনেক কিছু আছে। তো অবজেক্ট ক্লাসের মধ্যে কি কি আছে সেটা আমরা একবার দেখে আসি। চলো দেখো, এই যে হলো অবজেক্ট ক্লাস, এটা জাভাতে বিল্ট ইন অবস্থাতেই আছে, এবং আমার যত ধরনের ক্লাস হয় সবাই ইন্টারনালি এই অবজেক্ট ক্লাস যেটা আছে সেটাকে ইনহেরিট করে। আমার যে টপিকটা পয়েন্টটা ছিল যে অল আদার ক্লাসেস আর সাব ক্লাসেস অফ অবজেক্ট, সবাই সব ক্লাস আমি যেটাই লিখি না কেন এটা হলো কি বাই ডিফল্ট সবাই অবজেক্ট যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে ইনহেরিট করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই অবজেক্ট ইজ আ সুপার ক্লাস অফ অল আদার ক্লাসেস, মানে ক্লাস যেটাই বানাই না কেন সবারই সুপার ক্লাস আমার এই অবজেক্ট ক্লাস। এখন এই অবজেক্ট ক্লাসটা কেন সবার সুপার ক্লাস হওয়া এত জরুরি, সবার প্যারেন্ট কেন হতে হবে? কারণ এই অবজেক্ট ক্লাসের ভিতরে অনেক ইম্পর্টেন্ট মেথড আমার আছে, সেই মেথড গুলো কয়েকটা নিয়ে আমরা ডিসকাস করবো। যেমন দেখো, এর ভিতরে ফাইল দিয়ে অনেক বড় ফাইল, তো এখান থেকে ধরো ইকুয়ালস একটা মেথড আছে, মেথডটা কই, মেথড কিওয়ার্ড আছে এই যে পাবলিক বুলিয়ান ইকুয়ালস অবজেক্ট, কোন একটা অবজেক্টের ইনস্ট্যান্স, একটা অবজেক্ট পাঠালাম, সেটা ওই ইনস্ট্যান্সের যে ক্লাস থেকে পাঠালাম তার ইনস্ট্যান্স যদি সেম অবজেক্ট হয় তাহলে সেটা একটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। ঠিক আছে, ইকুয়ালস, টুইস্টিং মানে অবজেক্টের বিভিন্ন মেথড আমরা সামনে ডিসকাস করব আস্তে আস্তে। তো এটাই যে অবজেক্ট ক্লাস আমি পাওয়ারফুল একটা ক্লাস যেটা সব ক্লাসের সুপার ক্লাস, সব ক্লাসই ইন্টারনালি অবজেক্ট ক্লাসকে অ্যাক্সেস করে থাকে, মানে এক্সটেন্ড করে থাকে। Okay, this means that a reference variable of a type object can refer to any an object of any other class. আছে মানে এই যে রেফারেন্স ব্যাপারটা তোমরা লাস্ট ক্লাসে দেখছো যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে সুপার ক্লাসের রেফারেন্স দিয়ে আমি যে কোনো অবজেক্টকে অ্যাক্সেস করতে পারি। যেহেতু আমার অবজেক্ট ক্লাসটা সব ক্লাসেরই সুপার ক্লাস, সো অবজেক্ট ক্লাসের ইনস্ট্যান্স বা অবজেক্ট এই রেফারেন্স দিয়ে আমি এর সাব ক্লাস যতগুলো আছে সবাইকে আমি অ্যাক্সেস করতে পারি, এটাই। সো অবজেক্টের প্রথম যে অবজেক্ট ক্লাসের সব থেকে বেশি ইউজ হয় যেটা, সেটা হলো যে টুইস্টিং মেথডটা। ঠিক আছে, টুইস্টিং মেথডটা নিয়ে পড়াশোনা করবো আমরা। তো টুইস্টিং মেথড কি করে? রিটার্নস এ স্ট্রিং দ্যাট কন্টেইনস এ ডেসক্রিপশন অফ দ্য অবজেক্ট অন হুইচ ইট ইজ কল্ড। ঠিক আছে, দিস মেথড ইজ অটোমেটিক্যালি কল্ড when an object output using println, আমরা println দিয়ে কোন অবজেক্ট প্রিন্ট করার সময় এই টুইস্টিং মেথডটাই কল হয় বেসিক্যালি। এস মেনি ক্লাসেস ওভাররাইড দিস মেথড, আমরা এটা ওভাররাইড করে দেখব। ডুইং সো অ্যালাউজ দেম টু প্রোভাইড এ ডেসক্রিপশন স্পেশালি ফর দ্য টাইপস অফ অবজেক্টস দ্যাট দে ক্রিয়েট। তো এটা কিভাবে ওভাররাইড করে, ওভাররাইড করে কি হয় বিস্তারিত দেখবো। এখানে একটা দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, আমরা এটাই করা শুরু করবো। তো এই যে অবজেক্ট ক্লাসে যেটা আমরা এখন কনসার্ন সেটা হলো টুইস্টিং মেথডটা। তো টুইস্টিং মেথডটা দেখে আসি। এই দেখো, অবজেক্ট ক্লাসের মধ্যে এই টুইস্টিং মেথডটা আছে, সেটা কি করে? গেট ক্লাস, ক্লাসের নাম নেয় এবং অবজেক্ট ওই ক্লাসটা নিয়ে তার ক্লাসের নাম নেয়, তারপরে এই ক্যারেক্টারটা প্রিন্ট করে, তারপরে তার হ্যাশ কোডটা প্রিন্ট করে ইন্টিজার আকারে। ঠিক আছে, তো আমরা দেখি এখানে অনেকগুলো ক্লাস ফাইল তৈরি হয়ে গেছে, অনেকগুলো সব রিমুভ করি। Okay, তাহলে এখন আমি আমার মেইন ডট জাভা যেখানে কোডগুলো লিখতেছিলাম সেখানে চলে যাই। ওকে, আমি একটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা ওই যে পয়েন্ট পড়ে আসছি না, কার্টেসিয়ান জিওমেট্রিতে সাধারণত হলো কি এক্স এবং ওয়াই আকারে আমরা যখন কোনো একটা পয়েন্টকে এক্সপ্রেস করি, তো ওই জিনিসটা আমরা একটু দেখি। যে ধরো এই ক্লাসটা আমাকে একটা কার্টেসিয়ান পয়েন্ট দিবে আর কি, কোঅর্ডিনেট জিওমেট্রির জন্য পয়েন্টগুলো হিসেবে নিকাশ করি। তো তার দুইটা অ্যাট্রিবিউট, একটা ইন্টিজার এক্স আর একটা ইন্টিজার ওয়াই। ওকে, এখন আমি আমার মেইন মেথড থেকে কি করব? ওই পয়েন্টের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। পয়েন্ট, আচ্ছা এখানে একটা কনস্ট্রাক্টর দিই, এর ভিতরে আমি ইন্টিজার এক্স নিব আর ইন্টিজার ওয়াই নিব। সে কি করবে? আমার এই অবজেক্টের এক্স এর ভ্যালুটা বসাই দিবে এবং ওয়াই এর ভ্যালুটা বসাই দিবে। ওকে, তাহলে পয়েন্ট পি ওয়ান আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, ইকুয়াল টু নিউ পয়েন্ট, এক্স এর ভ্যালু কত দিই? 10 দিই, আর হলো 20 দিই। ওকে,
হয়ে গেল। এখন আমি যদি আমার এই p1টা প্রিন্ট করতে চাই, আমি এখানে যেটা বলছিলাম যে this method is automatically called when an object is output using println, মানে আমি এই println এর মধ্যে এই অবজেক্টটাকে প্রিন্ট করতে চাই, তাহলে এই সময় আমার টুইস্টিংটা কল, এই টুইস্টিং যে মেথডটা আছে অবজেক্ট ক্লাসের সেটা কল হবে। সে কলে কি দিবে, ক্লাস নেম দিবে, এই ক্যারেক্টার দিবে এবং তার মেমোরিতে যে হ্যাশ কোডটা আছে সেটা আমাকে দিবে। আমি রান করে দেখি, জাভা সি জাভা, তারপরে জাভা, দেখো সে আমাকে কি দিছে, পয়েন্ট, এটা আমার ক্লাসের নেম এবং হলো গিয়ে তারপরে ওই সে স্পেশাল ক্যারেক্টারটা, তারপরে তার একটা মেমোরিতে একটা হ্যাশ কোড, প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা করে হ্যাশ কোড ক্রিয়েট হয়, হ্যাশ ভ্যালু থাকে, সেটা প্রিন্ট করছে। ঠিক আছে, এখন আমি যেটা বলতেছিলাম যে মেনি ক্লাসেস ওভাররাইড দিস মেথড, কেন ওভাররাইড মেথড করা হয়, ধরো আমি চাই যে আমার এই কোঅর্ডিনেট জিওমেট্রিতে এই পয়েন্টটা এক্স এবং কমা ওয়াই, মানে এইরকম ধরো এইভাবে প্রিন্ট করতে চাই, 10,20, এভাবে সাধারণত আমরা এক্সপ্রেস করে থাকি কোনো একটা পয়েন্টকে কোঅর্ডিনেট জিওমেট্রিতে। তো আমি চাই যে আমার এই পিয়নটা প্রিন্ট দিলে এরকম পয়েন্ট আর হলো কি হ্যাশ কোড না দিয়ে এরকম কোন একটা পার্টিকুলার এইভাবে এক্সপ্রেস করুক। তাহলে কি করা লাগবে, অবভিয়াসলি যেহেতু আমার এই ক্লাসটা সব ক্লাসে আমার যেহেতু অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে বসে আছে, তাই আমার কাজ হলো কি ওই টুইস্টিং যে মেথডটা আছে সেটাকে ওভাররাইট করা। এই দেখো ওভাররাইট চলে আসছে, স্ট্রিং টু স্ট্রিং, যেটা এটা রিটার্ন করে স্ট্রিং। তাহলে আমি কি করব, আমি চাই আমারটা এই এই আকারে প্রিন্ট হোক, তাহলে রিটার্ন করে দিব, প্রথমে এইটা থাকবে, তারপরে কি প্লাস দিয়ে এক্স, তারপরে প্লাস দিয়ে একটা কমা দিই, দেখতে সুন্দর লাগবে, তারপরে প্লাস দিয়ে ওয়াইটা প্রিন্ট করব, তারপরে হলো গিয়ে এই ব্র্যাকেট শেষ করব, এটা বুঝা গেছে। তাহলে এখন যদি আমি জিনিসটা আবার আমি যদি কম্পাইল করে রান করি, তাহলে এখন দেখো আমার প্রিন্ট হয়েছে 10,20, যেভাবে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে কোনো একটা পয়েন্টকে এক্সপ্রেস করে থাকি। তার মানে কি হলো, আমার আগে যে কাজটা করতেছিল আমি তখন ওভাররাইড করি নাই টুইস্ট্রিং মেথডটাকে, সে এই কাজটা করে দিচ্ছিল, যেটা আবার ওইখানে বাই ডিফল্ট সেট করা আছে, যে একটা ক্লাসের নাম দিবে, তারপরে এই ক্যারেক্টারটা দিবে, তারপরে তার হ্যাশ কোডটা বসাই দিবে, এখানে সেই কাজটাই করছে। আর আমি যখন টুইস্ট্রিংটাকে ওভাররাইড করছি করে কিভাবে এইভাবে এক্সপ্রেস করতে চাই, বা যাতে অবজেক্টটা প্রিন্ট করলে এটা আসে, সেজন্য আমি এটাকে ওভাররাইড করে সুন্দর করে এরকম করে দিলাম। এখন এটা এইটা রিটার্ন না করে রিটার্ন করবে এটা, শুধু জিনিসটা এটা অনেক মজার জিনিস। ঠিক আছে, তারপরে এবার তাহলে আমরা টুইস্টিং বুঝলাম, সেম এইটাই এখানে দেওয়া আছে, যে ওই পয়েন্টের এক্সাম্পলটা স্লাইডে দেওয়া আছে, তোমরা দেখে দিও এখানে। তারপরে আছে অবজেক্টস এর ইকুয়াল মেথডটা। ঠিক আছে, অবজেক্টস এর যে ইকুয়ালস মেথডটা আছে সেটা বাই ডিফল্ট কি করে, বাই ডিফল্ট হলো গিয়ে আমার রেফারেন্স, দুইটা অবজেক্টের রেফারেন্স সেম কিনা সেটা চেক করে। ঠিক আছে, যেমন আমি এক্সাম্পল দিই, ধরো এখানে আমি প্রিন্ট করা বন্ধ করি, বললাম আমি আরেকটা পয়েন্ট ক্রিয়েট করি, পয়েন্ট p2, নিউ পয়েন্ট, এটা তো এটা সেম ভ্যালু দিলাম, 10,20 দিলাম। ওকে, ঠিক আছে, এখন আমি এটা দুইটা ভ্যালু তো সেম না, দুইটা হলো কি আমার সেম 10,20, পয়েন্ট তো দুইটার সেম। এখন দেখি জাভা আমাকে ইকুয়ালস দিয়ে কি দেখায়, যে ইউজিং ইকুয়ালস মেথড। আচ্ছা, এখানে আমি লিখতে চাই যে p1 কি এর ইকুয়াল, p2 এর ইকুয়াল, ইকুয়াল যেটা ইকুয়ালস মেথডটা আমরা দেখে আসি এখান থেকে, এটা শুরু করছিলাম দেখানো, ইকুয়ালস একটু নিচের দিকে, আচ্ছা, পাবলিক বুলিয়ান ইকুয়ালস অবজেক্ট, যদি অবজেক্ট দুইটা আমার সেম হয় তাহলেই এ ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। এখন আমি তো প্রথম অবজেক্টের যে কোঅর্ডিনেট সেটা
10,20 দিলাম, সেকেন্ড অবজেক্টেরও কোঅর্ডিনেট 10,20 দিলাম। সো দুইটাতে ভ্যালু সেম হওয়া উচিত, দুইটা ইকুয়াল হওয়া উচিত। দেখি জাভা আমারে কি বলে। জাভা সি নেই, কম্পাইল করি আগে, তারপরে জাভা নেই। ওকে, দেখো ইউজিং ইকুয়ালস মেথড এটা ভ্যালু আসছে ফলস। ঠিক আছে, তার মানে জাভা এই ইকুয়ালস মেথড দিয়ে এই দুটাকে ইকুয়াল মনে করতেছে না, এই দুটা ডিফারেন্ট বলতেছে। ঠিক আছে, কারণ আমি এখানে যেটা উল্লেখ করে আসছি যে রেফারেন্স চেক করে, ইকুয়ালস দিয়ে দেখে যে আমার দুইটা রেফারেন্স সেম কিনা। এখন আমি P1 যখন ক্রিয়েট করছি, এইটা আমার মেমোরির একটা জায়গায় গিয়ে বসে আছে, ধরো মেমোরি এই একটা জায়গায় গিয়ে বসে আছে। আর P2 যখন ক্রিয়েট করছি, সে দেখা যাচ্ছে যে আরেকটা জায়গায় গিয়ে বসে আছে। এটা P1 এই জায়গাটা দখল করে আছে মেমোরি, P2 টা জায়গা দখল করে আছে। তো দুইটা রেফারেন্স বা মেমোরির যে লোকেশন সেই দুইটা কিন্তু ডিফারেন্ট। এইটাই তোমাকে ইকুয়ালস দিয়ে বুঝাই দিচ্ছে যে ইকুয়ালস এটাই চেক করে যে আমার দুইটা অবজেক্ট মেমোরি একই জায়গায় বসে আছে কিনা, তাদের রেফারেন্স সেম কিনা। ঠিক আছে, তো এখন ধরো এটা তো বুঝলাম জাভা করছে, এখন আমি চাই যে এই দুইটা পয়েন্ট আসলে সেম দেখাইতে, আমি চাই যে হ্যাঁ এই দুইটা পয়েন্ট আসলে সেম, কারণ কোঅর্ডিনেট জিওমেট্রি তো অবভিয়াসলি 10,20 10,20, তো দুইটা অবজেক্ট তো সেম হওয়া উচিত। তাহলে কি করা উচিত, ওই আগের মতোই, যেমন টু স্ট্রিং আমি চেঞ্জ করে নিয়েছিলাম নিজের মতো করে ওভাররাইট করে, এখানে আমি ইকুয়ালসটাকে ওভাররাইট করবো। ঠিক আছে, হ্যাঁ এটা ইকুয়ালস ওভাররাইট করতে চাইলে ইকুয়ালস মেথডটা কি নেয়, অবজেক্টের একটা ইনস্ট্যান্স নেয়। আমার তো সব ক্লাসে হলো কি অবজেক্টের রেফারেন্স দিয়ে আমি রেফার করাইতে পারি, এই জন্য একটা অবজেক্টের রেফারেন্স নেয়। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কিছু কন্ডিশন লিখতে হবে যে কারণে আমি এই দুইটা P1 এবং P2 দুইটা পয়েন্টকে সেম দেখাইতে পারি। ঠিক আছে, তো কি করা যায়, শুরুতে আমরা যে কাজটা করবো কিছু কন্ডিশন লিখবো। যদি ইফ আমার এই অবজেক্টটা ইকুয়াল ইকুয়াল দিস, মানে দিস বলতে আর কি আমার এই ক্লাস পয়েন্টের যদি অবজেক্ট হয়, আমরা যে অবজেক্টটা সেন্ড করতেছি সেটা আমার এই পয়েন্ট ক্লাসেরই অবজেক্ট, তাহলে তো এটা অবভিয়াসলি রিটার্ন ট্রু করে দেবো। অবভিয়াসলি এটা ট্রু, হ্যাঁ ঠিক আছে। তারপরে কি, যদি আমার এই যে আমি অবজেক্টটা পাঠাচ্ছি, ইফ অবজেক্ট ইনস্ট্যান্স অফ পয়েন্ট, এইটা যদি না হয়, অবজেক্টটা আমার পয়েন্টের ইনস্ট্যান্স অফ দেখে আসলাম যে ওটার অবজেক্ট কিনা এটা ইনশিওর করে। সো পয়েন্ট ক্লাসের এটা অবজেক্ট কিনা এইটা যদি না হয়, তার মানে কি আমি এখানে একটা এই সাইন দিব যে না, যদি না হয় তাহলে তো অবভিয়াসলি আমার এটাই, মানে যে অবজেক্ট আমি পাঠালাম সেটা ওই ক্লাসেরই না, তাহলে তো এ সেম হওয়ার সুযোগই নেই। সো এটা আমি রিটার্ন কি করে দেবো, ফলস করে দেবো। ওকে, তাহলে এই দুটো কন্ডিশন হয়ে গেল। তার মানে কি, শুরুতে আমি দেখলাম যে যদি আমার পাঠানো অবজেক্টটা এই ক্লাসেরই হয়, এই অবজেক্টই হয়, সেম অবজেক্টই হয়, তাহলে ট্রু করে দিব। আর যদি পাঠানো অবজেক্টটা আমার এই পয়েন্টে ইনস্ট্যান্স না হয়, তাহলে তো এটা চোখ বন্ধ করে ফলস রিটার্ন করে দিব। ঠিক আছে, এবার কি করব, এবার তাহলে আমি এই দুইটা উপরে দুইটা কন্ডিশন দিয়ে বুঝে গেলাম যে না, তাহলে এখন আমার কাছে যে অবজেক্টটা আসছে সেটা এই পয়েন্ট ক্লাসের অবজেক্ট, এটাকে তাহলে এখন আমাকে ইকুয়াল দেখাতে হবে। যদি এই যে 10, 20 এরকম দুইটা ভ্যালু সেম হয়, তাহলে আমাকে ইকুয়াল দেখাতে হবে। সেক্ষেত্রে কি করব, তাহলে এখন প্রথমে তাহলে আমি যে অবজেক্টটাকে আগে টাইপ কাস্ট করে দিই, না হলে ঝামেলা করবে। টাইপ কাস্ট করে দিলাম, মানে পয়েন্ট একটা আমি পয়েন্টের রেফারেন্স ক্রিয়েট করি পি দিয়ে, দিয়ে এই অবজেক্টটাকে আমি টাইপ কাস্ট করে দিলাম পি তে। তার মানে কি, এখন আমার অবজেক্টে যে রেফারেন্সটা ছিল সেটা এখন শিওরলি আমার পয়েন্টের রেফারেন্স, পয়েন্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স। ঠিক আছে, এবার আসল কাজ, যে যদি আমার দিস ডট এক্স এইটা ইকুয়াল ইকুয়াল আমি যে পয়েন্টটা সেইটার এক্স হয়, বা আমি এই জিনিসটাকে ছোট করে এইভাবে লিখতে পারি, ধরো এই কন্ডিশন যদি আসে, দিস ডট এক্স ইকুয়াল ইকুয়াল এটা এন্ড দিস ডট ওয়াই ইকুয়াল ইকুয়াল পি ডট ওয়াই, এটা যদি হয় তার মানে কি, তাহলেই না আমি বলতে চাচ্ছিলাম যে আমার এই যে 10, 20, 10, 20 তাহলে দুইটা পয়েন্ট সেম করবো। এইটা যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমাকে ট্রু তখন দেখাবে যে পি1 ইকুয়ালস পি2, তখনই ট্রু হবে যখন এইগুলো তো চেক করে আসছি তার সাথে
যখন আবার এই এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দুইটারই সিমিলার হবে, তাহলে এইটাই রিটার্ন করে দিব। যদি ট্রু হলে ট্রু, ফলস হলে যে কোনো একটা না মিললে ফলস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই তো, এবার আমরা জিনিসটা রান করে দেখি। ওকে, কম্পাইল করলাম, এবার রান করি। এইবার দেখো ট্রু চলে আসছে, কিছুক্ষণ আগে ফলস দেখাচ্ছিল, আমি ওভাররাইড করে কন্ডিশন দিয়ে দিলাম যে আমার এই দুইটাকে তুমি এক্স আর ওয়াই এর ভ্যালুর উপরে বেস করে ইকুয়াল কিনা সেটা আমাকে দেখাই দাও, সেটা আমাকে ট্রু দিল। ঠিক আছে, এইভাবে অবজেক্ট ক্লাসের ইকুয়ালস কে আমরা হলো ওভাররাইড করতে পারি নিজেদের প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, এখন তোমরা যদি একটা জিনিস দেখতে চাও, অবজেক্ট ক্লাসে ইকুয়ালসটাকে তো আমরা ওভাররাইড করে বলে দিলাম যে না, এখন তোমার ট্রু হওয়ার ক্রাইটেরিয়া ওই যে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু সেম হতে হবে। স্টিল একটা জিনিস কিন্তু থেকেই গেছে, সেটা হলো যে ইকুয়াল ইকুয়াল অপারেটর কি বলে একটু দেখে, একটা ব্র্যাকেটের ভিতরে না দিলে সার্ভার কান্নাকাটি করবে। হ্যাঁ, সো আমি তাহলে আবার কম্পাইল করি, তারপরে রান করি। দেখো এই যে অপারেটর, একটা দিতে হতো। হ্যাঁ, এবার দেখো, আগে তো ইকুয়ালস এর জন্য ট্রু বলতেছে, কিন্তু এই প্লাস প্লাস ইকুয়াল ইকুয়াল অপারেটরের জন্য বলতেছে না ভাই, আরে স্টিল ফলস। আমি আমি তো বরাবরই রেফারেন্স চেক করব, তুমি আমাকে ওভাররাইড করতে পারবে না, কারণ জাভাতে এ ওভাররাইড করা যায় না। এটা তো একটা অপারেটর, এই অপারেটর ওভাররাইড করা যায় না জাভাতে। তো এটাই বলতেছে তুমি ইকুয়ালস কে তো ধরে বেঁধে ওভাররাইড করে নিছো, সে তখন অন্য কন্ডিশন চেক করতেছে, করুক, সমস্যা নেই, বাট আমাকে তুমি ওভাররাইড করতে পারবে না। ওভাররাইড করতে পারবে না, আমি আমার মতো অলওয়েজ এটা রেফারেন্স না মিল পাইলে ফলস দিয়ে দিব। ওকে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা কমপ্লিট হলো। কেউ কি জয়েন রিকোয়েস্ট দিছো? হ্যাঁ, অ্যাডমিট করতে। ওকে, নেক্সট যে টপিক সেটা হলো কি হ্যাশ কোড। সো এই অবজেক্টস এর, অবজেক্ট ক্লাসের একটা হ্যাশ কোড মেথড আছে, সেটা হলো কি আমরা একটু দেখি। হ্যাশ কোড কেউ কিছু বলছো? ও, আই হোপ না। আচ্ছা, হ্যাশ কোড এটা দেখে আসি। আমার হ্যাশ কোড মেথডটা এই যে পাবলিক নেটিভ ইন্টিজার হ্যাশ কোড। সো এই একটা ইন্টিজার রিটার্ন করে, এবং হ্যাশ কোড বলতে তার একটা মেমোরি রেফারেন্স, যেটা আমি এর আগে করে আসি, যেমন এই প্রবলেমটার ক্ষেত্রে এই যে মেমোরি যে রেফারেন্সটা, সেটা এটার জন্য একরকম, এটার জন্য একরকম, তার মানে কি দুইজনের জন্য দুইটা ডিফারেন্ট হ্যাশ কোড সার্ভার জেনারেট করে বসে আছে। ঠিক আছে, সো এই হ্যাশ কোডও তাই করবে। হ্যাশ কোড বেসিক্যালি হলো গিয়ে আমার এই হ্যাশটা রিটার্ন করে, যে ওইটা যদি আমি প্রিন্ট করতে চাই, তো দেখা যাবে যে কোন হ্যাশ কোডটা সে বসে আছে। যেমন ইকুয়ালস এর ক্ষেত্রে ওই যে হ্যাশ কোড প্রিন্ট হচ্ছিল, এক্সাম্পলটাকে এই যে এইখানে যেটা, এটা আমার একটা হ্যাশ কোড প্রিন্ট হচ্ছিল ওই অবজেক্টটার জন্য। ঠিক আছে, এখন এই হ্যাশ কোডের জন্য এই হ্যাশ কোডটাকে অবভিয়াসলি আমি যেহেতু একটা মেথড, তাহলে আমি এখানে ওভাররাইড করতে পারবো। এখন সেটা কেন আমার ওভাররাইড করা প্রয়োজন? ঠিক আছে, তো এখানে দেখো এক্সাম্পল ওই যেটা ছিল ওইটাই আছে। সরি, পেনটা সিলেক্ট করে নিই। হুম, এখানে যেটা ছিল সেটাই আগের মতো আছে, যে আমি এখানে ওভাররাইড করছি অবজেক্টিভটা ইকুয়াল দেখানোর জন্য। কিন্তু আমি যদি এমন একটা কাজ করতে চাই, আমরা যারা হ্যাশ ম্যাপের সাথে পরিচিত, হ্যাশ ম্যাপ জিনিসটা কি? হ্যাশ ম্যাপ, আমি একটা হ্যাশ ম্যাপ বেসিক্যালি, ওকে, হ্যাশ ম্যাপ বেসিক্যালি জিনিসটা হলো যে আমার একটা কি অ্যান্ড ভ্যালু পেয়ার, এটা পেয়ার, এটা আমার হ্যাশ ম্যাপ। এই ডাটা স্ট্রাকচারের সাথে অনেকে তোমরা পরিচিত, অন্যান্য ল্যাঙ্গুয়েজে হয়তো বা দেখে আসছো। হ্যাশ ম্যাপ কি করে, যে আমি কি কির এগেইনস্টে একটা ভ্যালু সেট করব। ওকে, আমি পরে যখন এই কি দিয়ে আউটপুট চাইবো, তখন আমাকে এই ভ্যালুটা আউটপুট দিবে। মানে ধরো কি হিসাব কি এ, এর এগেইনস্টে আমি ভ্যালু সেট করছি 10, এরপরে যখন আমি গেট এ করব, তখন আমাকে আউটপুট দিবে এই 10 ভ্যালুটা। এটা বেসিক্যালি হ্যাশ ম্যাপ। ঠিক আছে, তো আমি এখানে যে জিনিসটা করতে চাচ্ছি, যে আমার যেহেতু বলতেছি যে আমার এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু এই দুইটা সেম, তার মানে পি ওয়ান পি টু এই দুইটা সেম।
রেফারেন্সের কথা বাদ দিলাম। তাহলে আমার যদি পি1 পি2 যদি ইকুয়াল হয়, তাহলে আমি হ্যাশ ম্যাপে যদি পি1 দিয়ে একটা, পি1টা আমার কি, এটা যদি ভ্যালু সেট করি ধরো হ্যালো, তাহলে পরবর্তীতে আমি যদি গেট পি2 করতে চাই, আমি পি1 এর এগেনস্টে সেট করে রাখছি যে এটা আমাকে হ্যালো দিবে। এখন লজিক্যালি তো আমাদের হলো কি এই দুইটা পয়েন্ট সেম, তাহলে পি পি1 দিয়ে যদি আমি গেট করি তাহলে তো অবভিয়াসলি আমাকে হ্যালোটাই ফেরত দিবে। যদি আমি গেট পি2 করতে চাই তাহলেও আমাকে হ্যালো ফেরত দেওয়া উচিত লজিক্যালি। সেটা করে কিনা আমরা একটু দেখি। তো কি করবো, এখানে একটা হ্যাশ ম্যাপ ক্রিয়েট করবো। হ্যাশ ম্যাপের জন্য আগে কিছু ইনক্লুড করে নিতে হয়, ইম্পোর্ট করে নিতে হয়, যে ইম্পোর্ট জাভা ডট ইউটিলস ডট হ্যাশ ম্যাপ। সরি, এটা ইউটিলস না, এটা ইউটিল, ইউটিল না হলে কি হ্যাশ ম্যাপ। ওকে, এটা আমি ইম্পোর্ট করে নিলাম। তাহলে এখন আমি একটা হ্যাশ ম্যাপ ক্রিয়েট করি, যে হ্যাশ ম্যাপ কি হিসাবে রাখবো হলো গিয়ে, মানে এখানে যে আমি এখানে কি দেখাচ্ছিলাম, কি হিসাবে রাখবো আমার পয়েন্টের রেফারেন্সটা, মানে একটা পয়েন্টকে রাখবো। ঠিক আছে, তারপরে ভ্যালু হিসেবে কি পেতে চাচ্ছি, সে একটা স্ট্রিং, আমি হ্যালো। আচ্ছা, তাহলে স্ট্রিং। ওকে, এটা এম ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ। ওকে, ঠিক আছে। তাহলে এরপরে কাজটা কি, যে আমি এম এ পুট করব আমার এম1 এর ভ্যালুটা, মানে এম ডট পুট। এটা আমি কি পুট করব, যে আমার পি1 কি এর জন্য আমার ভ্যালুটা হবে হ্যালো স্ট্রিং একটা। Okay, এরপরে আমি ওই পি1 মানে আমি তো যেহেতু এখন লজিক্যালি ইকুয়ালস দিয়ে পি1 পি2 ইকুয়াল করে নিছি, তার মানে পি1 এর এগেইনস্ট যদি হ্যালো পেয়ে থাকি, এম ডট গেট, এটা আমাকে তো অবভিয়াসলি হ্যালোই দিবে। আমি এটা প্রিন্ট করি। এটাকে আমি তুলে নিয়ে এর মধ্যে নিয়ে গেলাম। এটা আগের গুলো আমি সব কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, তাহলে এখন আমাকে কি দিবে আমি দেখি, আমি একটু ক্লিয়ার করে দিই। জাভা সি মেইন ডট জাভা। ওকে, জাভা। আচ্ছা দেখো, সে আমাকে হ্যালো প্রিন্ট করে দিছে, মানে আমি পি এর এগেনস্টে পি আমার কি আর ভ্যালু হলো হ্যালো। যখন আমি পি1 থেকে গেট করতেছি তখন আমাকে হ্যালো দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন আমি তো এখানে লজিক্যালি দুইটাকে যে ওভাররাইড করে ইকুয়ালস দিয়ে ওভাররাইড করে লজিক্যালি আমি নিয়ে আসছি যে না, আমার পি1 পি2 তো যেহেতু এক্স ওয়াই ভ্যালু সেম, তাহলে পি1 পি2 সেম, তাহলে পি2 থেকে আমাকে হ্যালো পাওয়াটা উচিত। দেখি তো কি দেয় আমাকে। But দেখো নাল দিছে, তার মানে স্টিল আমি যতই তাকে বুঝাই সুঝাই নিয়ে আসি না কেন যে আমি ইকুয়ালস দিয়ে ইকুয়ালস ওভাররেট করে তো ভাই বুঝাই দিলাম যে আমার এক্স আর ওয়াই ভ্যালু সেম হলেই সেম, রেফারেন্সে কোনো ধার ধারো না, স্টিল আমার এই যে হ্যাশ ম্যাপ কোনো ডাটা স্ট্রাকচার ইউজ করতে গেলে ও রেফারেন্সটাই ইউজ করবে। ঠিক আছে, তাহলে কি করা লাগবে, যদি আমি এই কাজটা চাই যে না আমি পি2 থেকেও এই পি1 এর এগেনস্টে যে ভ্যালুটা আছে সেটাই পাইতে চাই, তাহলে কি করব, ওই হ্যাশ কোড যেটা আছে সেটাকে অপারেট করতে হবে। হুম, তাহলে হ্যাশ কোড হিসেবে কি অপারেট করবো, একটা রিটার্ন করব, এখান থেকে রিটার্ন করে দিব অবজেক্টস, অবজেক্টস ডট হ্যাশ। মানে আমি এটাতে বলে দিলাম যে তুমি এখন মেমোরি থেকে হ্যাশ না নিয়ে যে কাজটা করো সেটা হলো গিয়ে আমার, আমি এই যে এক্স আর ওয়াই যেটা পাঠাইলাম, আমার এক্স আর ওয়াই দুইটা অ্যাট্রিবিউট আছে, এই দুইটা ধরে হিসাব নিকাশ করো। তাহলে ও যদি এক্স আর ওয়াই ধরে হিসাব নিকাশ করে তাহলে পি1 এর জন্য হ্যাশ কোড যা হিসাব নিকাশ করবে পি2 এর জন্য সেম হিসাব করবে, কারণ দুইটা ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালুটা সেম। এটা ঠিক আছে, তার মানে আমি হ্যাশ কোডটাকে ওভাররাইড করছি, এখন রেফারেন্স তার দুইটার সেম হিসাবেই ট্রিট করবে আমার এই হ্যাশ ম্যাপটা। ঠিক আছে, তাহলে অবজেক্টস এখানে ইরর দিচ্ছে, এটার জন্য আমাকে আবার ইম্পোর্ট করতে হবে অবজেক্টস, ইম্পোর্ট জাভা ডট, তোমরা একবারে অ্যাস্টেরিস্ক চিহ্ন দিয়ে করতে পারো অথবা এরকম স্পেসিফাই করে দিতে পারো। আচ্ছা, এটা। হুম, ওকে, এইবার তাহলে আমার তো নাল দিচ্ছিল পি2 এর জন্য,
আমি হ্যাশ করে গিয়ে বলে আসলাম যে ভাই তোমরা এখন হ্যাশ হিসাব নিকাশ করো আমার এই এক্স আর ওয়াই দিয়ে, তুমি মেমোরি রেফারেন্সে যাও না। মেমোরি রেফারেন্সে গেলে আমার পি ওয়ান পি টু দুইটা ডিফারেন্ট, তোমরা খেয়াল করে এক্স আর ওয়াই দিয়ে কোন রকম আমাকে একটা হ্যাশ কোড বানিয়ে দাও, সেটা যেন দুইজনের জন্য ইকুয়াল হবে, কারণ দুটোতে এক্স আর ওয়াই ভ্যালু সেম আমার। ঠিক আছে, তাহলে এটা এইবার দেখো হ্যালো চলে আসছে, আগে নাল দিচ্ছিল বাট পি টু আমাকে এখন হ্যালো দিচ্ছে। পিওন তো অ্যাজ ইউজুয়াল দিবেই, কারণ আমি পিওনের এগেনস্টেই, পিওন কি আর ভ্যালু আমার হ্যালো। আর পি টুর ক্ষেত্রে এখন ওই সেমই হবে, কারণ পি টু এগেনস্টও আমার এই সেম হ্যালো এইটাই ম্যাপ হবে, কারণ আমি এখন বলে আসছি যে আমার এই হ্যাশ কোডটা এখন, তোমরা তো হ্যাশ কোড দেখে ম্যাপ, হ্যাশ ম্যাপ অবভিয়াসলি হ্যাশ কোড দেখে এই ম্যাপিংটা করতেছিল। তো এখন যেটা হয়েছে ওভাররাইড করার পরে যে পি টু গিয়ে দেখছে যে হ্যাঁ পি টুর জন্য তো সেম হ্যাশ ভ্যালু সেট করে দিয়ে আসছি, সেটা পি ওয়ানের জন্য হচ্ছিল, কারণ দুইটারই এক্স আর ওয়াই ভ্যালু সেম। সো আলটিমেটলি আমি পি টু কে গেট করে দেখা যাচ্ছে যে পি ওয়ানের এগেনস্টে যে ভ্যালুটা ছিল সেটা আমি পেয়ে গেছি, এটাই। সো অবজেক্ট ক্লাস নিয়ে অনেক বেশি পড়াশোনা করছি আমরা, এখানে অবজেক্টস এর টু স্ট্রিং, ইকুয়ালস, তারপরে হলো কি শেষ পর্যন্ত আমরা হ্যাশ কোড, এগুলো অনেক মজার জিনিস জাভাতে। তুমি যত ডিপলি এগুলো নিয়ে পড়াশোনা করবে তত বেশি ভালো লাগবে। সো এটাই ছিল আমাদের এন্ড থেকে ইনহেরিটেন্স রিলেটেড অনেক ডিটেলসে পড়াশোনা। ঠিক আছে, সাধারণত আমরা বুয়েটে এই টপিক গুলাই কভার করে আসি, এটা আমরা অন টু তে যে জাভা কোর্সটা থাকে, ওপি কোর্সটা থাকে, সেখানে আমরা ইনহেরিটেন্স এর এইগুলো সব ডিটেলসে কভার করে আসি। সো আই হোপ ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। আর এই তো, সবাইকে আবার জানাচ্ছি ধন্যবাদ। ক্লাস আজকে এই পর্যন্ত ছিল, ধন্যবাদ সবাইকে।